সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। শ্যামল বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত আয়োজন সবার আগে দেশ, এই বিষয়ের উপরে আমরা সবসময় আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতা আজকে আমরা একটি সাবজেক্ট নির্ধারণ করেছি, দুর্নীতি দমনে সরকারের ভূমিকা। তো এই বিষয়ের উপরে আলোচনা করার জন্য আজকে আমরা 4 জন অতিথিকে এখানকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে যুক্ত রয়েছেন আদিবা আঞ্জুম মিতা, মাননীয় সংসদ সদস্য এবং সহসভাপতি যুব মহিলা লীগ। আমাদের সাথে যুক্ত রয়েছেন জনাব নাজিব আকবর, সিনিয়র যুগ্ম মহাসচিব, প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপি। আমাদের সাথে যুক্ত রয়েছেন কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষক লীগ। আমাদের সাথে যুক্ত হবেন জনাব শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাবেক সিনিয়র সহসভাপতি, কৃষক লীগ, এবং উনি আবহানী লিমিটেডের পরিচালক। আমরা 4 জন অতিথিকে আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি এবং যারা দর্শক শ্রোতা আমাদেরকে এই অনুষ্ঠান শুনছেন দেখছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই। আমি শুরুতে আমরা আজকে যেমনটি নির্ধারণ করেছি, আজকের সাবজেক্ট আমাদের দুর্নীতি দমনে সরকারের ভূমিকা। তো এই বিষয়টি আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং যারা আমাদেরকে শুনছেন, ইতিমধ্যে করোনাকালীন সময়েও বেশ কিছু দুর্নীতির এবং অনিয়মের প্রতারণার ঘটনা আমরা প্রত্যক্ষ করেছি। যেমন সাবরিনা, আরিফ এবং শাহেদের ঘটনার ধারাবাহিকতা। আমরা যখন শাহেদের বিষয়ে আলোচনা আমরা করছিলাম, মনে হয়েছে যে অনেকে ভেবেছেন যে আসলে শাহেদ আর কোনো দুর্নীতিবাজ এরকম নাই, হয়তো শাহেদ থাকলেও এগুলি সব নিয়ন্ত্রণ করা হচ্ছে বা খুবই কঠোরভাবে এগুলি দেখা হচ্ছে। আসলে বাস্তবিক পক্ষে দেখা যাচ্ছে যে কিন্তু এদেরকে আসলে যে নিয়ন্ত্রণ হচ্ছে না, এবং প্রত্যেকটি সেক্টরেই দেখা যাচ্ছে এরকম শাহেদের মতো বা সাবরিনাদের মতো, আরিফদের মতো লোক আছে। আপনারা সাম্প্রতিককালে আমরা আর আজকের আয়োজনের যে কারণে আমরা আয়োজন করার উৎসাহ বোধ করেছি বা আমরা করেছি সেটা হলো যে আব্দুল মালেক। আপনারা জানেন যে গত পরশু আব্দুল মালেক নামের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন ড্রাইভার, যিনি প্রায় 24টি ফ্ল্যাটের মালিক এবং 10টি বাড়ি সহ শত শত কোটি টাকার মালিক হয়েছেন একজন ড্রাইভার হয়ে। সেটা কিভাবে সম্ভব সেই বিষয়ে আপনাদের কাছ থেকে আমি শুনবো। তার আগে আমি আজকে কয়েকটি সংবাদের কয়েকটি বিষয়ের উপরে আজকে আপনাদেরকে একটু আলোকপাত করতে চাই। জি, আজকের আমরা বাংলা ট্রিবিউনের কয়েকটি সংবাদ আজকে আমরা একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে চাই। একটা নিউজ করেছেন মোদী সরকার মুখে এক, আজকে লিড নিউজ করেছে বাংলা ট্রিবিউন, মোদী সরকার মুখে এক কাজে আরেক। তারপরে হচ্ছে যে পেঁয়াজের আমদানির উপর শুল্ক প্রত্যাহার করা হয়েছে, এটা একটা খুবই ভালো উদ্যোগ সরকারের। আবারও লকডাউনের কথা ভাবছেন সরকার, এটা একটা গুরুত্বপূর্ণ নিউজ আজকের জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে করোনা সামগ্রী দিচ্ছে বাংলাদেশ, এটাও আমাদের জন্য একটা ভালো সংবাদ যে আগে আমরা সহযোগিতা নিতাম, এখন অন্য দেশকে আমরা সহযোগিতা করছি। তো এই দুইটি খবরের সংবাদ শিরোনাম পড়ে আমি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি শুরুতে আলোচনার সূত্রপাত করতে চাই। আদিবা আঞ্জুম মিতা, মাননীয় সংসদ সদস্য, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমি আপনার কাছে জানতে চাই, এই যে করোনার সময় মানুষ কিন্তু যখন দুর্ভিক্ষ বা মহামারী থাকে, মানুষ তখন কিন্তু যে ভয় ভীতির মধ্যে থাকে, কিন্তু কোনোভাবেই কিন্তু এই দুর্নীতি কিন্তু থামানো যাচ্ছে না। এবং এই যে শাহেদ, আব্দুল মালেকদের মতো লোক কিন্তু এখনো গাপটি মেরে আছে সরকারের বিভিন্ন জায়গায়। এতে করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ। আপনি কি মনে করেন? আদিবা আঞ্জুম মিতা, মাইকটা আনমিউট করে নিন, বা হৃদয় মাইকটা আনমিউট করে দাও। ধন্যবাদ শ্যামল বাংলা টিভিকে এবং আমার সঙ্গে আমাদের এই আলমগীর ভাই আপনাকে, এবং আমার সঙ্গে যে আলোচকবৃন্দ আছেন, আমাদের জাহাঙ্গীর ভাই, বিশ্বনাথ পিটু ভাই এবং আকবর ভাই এবং দর্শক শ্রোতা সবাইকে আমার আসসালামু আলাইকুম।
আসলে দুর্নীতির কথা বলতে গেলে আসলে এটা তো অতীত থেকে সৃষ্টি। আজকে আজকে যে দুর্নীতি হচ্ছে তা না, বিএনপি সরকারের আমল থেকে এই দুর্নীতির প্রচলনটা চলে এসেছে। এই দুর্নীতিবাজ যারা, তাদের তাদের আসলে খপ্পর থেকে দেশকে না বাঁচাতে পারলে আসলে খুব আমরা খুব বিপদে পড়ে যাব। এই লোকগুলা তখন থেকে করে আসতেছে এবং এখনো এরা বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন বোল পাল্টিয়ে এখন আওয়ামী লীগ সেজে নিচ্ছে, বিভিন্ন ইয়া করে তারা কিন্তু আমাদের মধ্যে এসে এখন ঢুকছে। তাদের অতীত দেখা যাবে, তারা বিএনপির মধ্যে ছিল, বিএনপি করতো তারা। এবং এই দুর্নীতির বিরুদ্ধে আমাদের জননেত্রী শেখ হাসিনা কিন্তু কঠোর কঠোর শাস্তি মানে প্রয়োগ করেছেন, এবং অচিরে যারা দুর্নীতি করেছে তাদের সবার কিন্তু পানিশমেন্ট দেওয়া হয়েছে, দেয়নি তা না। এবং আপনারা দেখছেন আমাদের বিএনপি সরকার যখন ছিল, আপনারা দেখেছেন তখন কিন্তু মানে তারা কিন্তু কোনো দুর্নীতির কোনো বিচার করেনি, বা দুর্নীতির লোকজনের কোনো বিচার হচ্ছে এমন কোনো দৃষ্টান্ত নাই। অথচ দেখেন আমাদের সরকার আসার পরে জননেত্রী শেখ হাসিনা মানে দৃঢ় হাতে এই দুর্নীতিবাজদের সম্পূর্ণ মানে তাদের সবকিছু মানে কিভাবে করছে, তাদের সয় সম্পদ সব দেখাশোনা সব ওনার নির্দেশে কিন্তু আজকে এই দুর্নীতি লোকগুলা ধরা পড়ছে। অনেকে বলে, দেখা যায় যে এই দুর্নীতি লোকগুলার সঙ্গে মুখের ছবি তো মুখের ছবি, আসলে যখন সব দুর্নীতি কি করে ধরা, তারা তো আপা, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনার সাথে, যে সব কি আসলে কি ধরা পড়ছে কিনা, সবাই কি না। ধরা পড়ছে? ধরা তো আমরা যখন ধরা তো আসলে সংবাদে, চেষ্টা। যখন কোনো নিউজ হচ্ছে, নিউজ হওয়ার পরে বা সংবাদ হওয়ার পরে প্রশাসন দেখা যাচ্ছে, অথবা কোনো কোনো বিষয়ে আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নিজেই যখন বলছেন তখন এটার ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসলে সব দুর্নীতিবাজ যে ধরা পড়ছে তা না, তবে পর্যায়ক্রমে কিন্তু চলছে, দুর্নীতিবাজরা পর্যায়ক্রমে কিন্তু ধরা পড়ছে। আপনার যেখানেই যেখানেই যে ধরনের দুর্নীতিবাজ হচ্ছে চেষ্টা চলছে, এবং আমরা আশাবাদী যে একসময় হয়তো এই দেশটা সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা এবং খুব সুন্দর একটা পরিমার্জিত দেশ পরিণত হবে। কারণ জয়ন্তী শেখ হাসিনা যে কঠোর হস্তে উনি দমন করছেন, এবং আপনারা যে দুর্নীতির যেমন আপনারা দেখেছেন শাহেদের, আপনারা দেখছেন সাবরিনা, তাদের কিন্তু সবার সবার কিছু কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না। অথচ গত টার্মে আপনারা দেখেছেন, গত বিএনপির আমলে আপনারা একটাও দেখাতে পারবেন না যে তাদের সরকারের আমলে তারা কোনো দুর্নীতিবাজদেরকে ধরছে। কারণ তারা তো দুর্নীতিবাজের কাজ সঙ্গে জড়িত ছিল, যার জন্য দুর্নীতিবাজদের ধরবে কোত্থেকে? দুর্নীতিবাজদের সঙ্গে জড়িত ছিল বিধায় তারা কিন্তু কোনো দুর্নীতিবাজদেরকে কখনো পানিশমেন্ট দেয়নি। এবং পরবর্তীতে দেখা গেছে এই দুর্নীতির দায়ে অনেকেই আপনার 111 এর সময় অনেকেই এই দুর্নীতির কারণে সাজাপ্রাপ্ত হয়েছে। কেউ হচ্ছে নিরীহভাবে হয়েছে, কেউ দুর্নীতির কারণেই হয়েছে। 111 এর সময় আমি দুইটা রূপ দেখেছি, কেউ অপরাধ না করেও কিন্তু দুর্নীতির সাজা পেয়েছে, আবার কেউ অরিজিনাল অপরাধ করেছে তারাও দুর্নীতির সাজা পেয়েছে। এটা তখন 111 কিছুটা পাওয়া গেছে, আর এখন জয়ন্তী শেখ হাসিনার আমলে এটা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং কঠোর হস্তে কিন্তু এটা মানে দমন করার জন্য চেষ্টা করছেন, এবং আমরা আশাবাদী যে উনি যেভাবে কঠোর হস্তে দমন করার চেষ্টা করছেন, এটা আস্তে আস্তে দেখবেন যে এই দুর্নীতির যে মানে যারা এই দুর্নীতিবাজ, যারা এই ধরনের মানে ছকের সঙ্গে জড়িত, তারা কিছুটা হলেও মানে আহ, মানে সংশয়ের মধ্যে পড়ে গেছে যে জয়ন্তী শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তাদের যে মানে রক্ষা নাই, তারা যে অচিরেই ধরা পড়বে এটা কিন্তু তারা বুঝে গেছে। যার জন্য দেখেছেন এই যে কিছুদিন আগে স্বাস্থ্য অধিদপ্তরে যে আব্দুল মালিক, এটা একটা দেখছেন যে তার সবকিছু এখন কিন্তু র্যাবরা আপনার মোটামুটি পর্যবেক্ষণ করছে এবং তথ্য নিচ্ছে। সেভাবে তার সঙ্গে যারা জড়িত আছে তাদের সবাইকে কিন্তু জেরা করা হবে। জড়িত ছাড়া কিন্তু কাউকে করা হবে না তা না, জড়িতরা সবাইকে কিন্তু এই জেরার আওতায় আসবে এবং এটা পাওয়া যাবে। এবং শাহেদের সঙ্গে 21 জন যারা 21 জন 21 জনের বিরুদ্ধে ইয়ে করা হয়েছে আবেদন দুদক থেকে তাদের। হ্যাঁ, দুদকে যদি 21 জনের ভিতরে যদি তার কাছ থেকে ইয়া পেয়ে যায়, অনেক সময় তো যান বাঁচানোর জন্য অনেক সময় মিথ্যা কথাও বলে। এগুলো সব তথ্য তদন্ত করা হবে যে আসলে কে জড়িত আছে কি নাই, তথ্য সবকিছু প্রমাণ মাফিক তাদেরকে হয়তো জেরা করবে যে আসলে এই ঘটনাটা সেই লোক সত্যি বলছে জি, না ধন্যবাদ। নিজেকে বাঁচানোর জন্য বলছে, এগুলা আসলে দেখা হবে। এটা সবই আসলে পুঙ্খানুপুঙ্খ এটা মানে পরীক্ষা করা হবে এবং তাদের শাস্তি হবে। এবং সামনেও যারা দুর্নীতি করবে তারাও কিন্তু কেউ বাদ যাবে না। জি, ধন্যবাদ। জি, আমি এ পর্যায়ে যাব। জনাব নাজিব আকবর, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। বাংলাদেশে কি কোনো তদন্ত, এই সরকার বলেন আগের সরকার, কোন সরকার আমরা তদন্ত কি আলোর মুখ দেখেছে বলে আমরা তো দেখিনি। আর মিতাভা বলতে চাচ্ছেন যে বিএনপির আমলেও দুর্নীতি হয়েছে, এখন দুর্নীতি দমন করা হচ্ছে।
আগে দমন করা হয়নি, এখন করা হচ্ছে। জনাব নাজিব আকবর। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শ্যামল বাংলা টেলিভিশন, ধন্যবাদ সঞ্চালক প্রিয় আলমগীর ভাই এবং উপস্থিত আলোচক বৃন্দের মধ্যে মিতু আফা, জাহাঙ্গীর ভাই এবং বিটু ভাই, সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার দল প্রগতিশীল গণতান্ত্রিক দল পিডিপির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি সময় উপযোগী বিষয় যে দুর্নীতি দমনে সরকারের ভূমিকা, এটা নির্ধারণ করার জন্য শ্যামল বাংলা টেলিভিশনকে ধন্যবাদ। এটির আড়ালে একটি স্লোগান আছে আমাদের এই টক শোর, সেটা হলো সবার আগে দেশ। কি বেসিক্যালি দুর্নীতির সোজা অর্থ, দুর্নীতি হলো একটি সমূলে বিনষ্ট হওয়াটাই দুর্নীতি। সেটা হতে পারে একটি সমাজ, হতে পারে রাজনীতি, হতে পারে সাংস্কৃতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে দুর্নীতির সাথে নীতির একটা সম্পর্ক আছে। ফলে দুর্বৃত্তদের নীতিটাই হলো দুর্নীতি। আমরা যে দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে আলাপ করব, এটি আলাপ করার আগে আমাদেরকে আলাপটা করতে হবে নিরপেক্ষভাবে। আমরা যদি কাউকে রক্ষা করে কারো পক্ষে বলি কিংবা কারো বিপক্ষে বলি, তাহলে যারা দুর্নীতি করতেছে তাদেরকে একটা আবরণের আচ্ছাদন দিয়ে আমরা কিন্তু ডেকে রাখলাম। তার মানে হলো তারা কিন্তু পার পেয়ে যাবে। দুর্নীতি কোনো কালেই এই সমাজে কম ছিল না। স্বাধীনতার পরের কথা যদি ধরি, 22 পরিবার থেকে, স্বাধীনতার আগের 22 পরিবার থেকে 2200 পরিবার হয়েছিল কিভাবে আমরা সবাই জানি। স্বাধীনতার পরের সরকারের আমলেও দুর্নীতি হয়েছে। এরপরে জিয়া রহমান সাহেব খাল খনন কর্মসূচি নিয়ে ব্যাপক গম নিয়ে অনেক দুর্নীতি হয়েছিল। এরশাদের আমলে দুর্নীতির বীজ মোটামুটি সারা দেশব্যাপী ভালোভাবে বপন করা হয়েছিল। এর ফলে বিএনপি সরকার, আমরা গণতান্ত্রিক সরকারের কথাই যদি বলি, সেই গণতান্ত্রিক সরকারের আমলে আমরা নাইকো দুর্নীতির কথা জানি, আমাদের সাবেক যুবরাজের 10% দুর্নীতির কথা জানি, যেটা রতন টাটাকে নিয়ে যেটা পত্রপত্রিকায়, ভারতীয় পত্রপত্রিকায় যেটা প্রকাশ হয়েছিল। কিন্তু মিতু আফা যেটি বললেন যে বিএনপি আমলে দুর্নীতি হয়েছে, অতীতের সৃষ্টি, কিংবা বিএনপি যারা করতো তারা দুর্নীতি করছে। প্রশ্ন হলো অতীতের সৃষ্টি, অতীত কিন্তু 1, 2, 3 এভাবে আজকে 49 বছর পেরিয়ে গেছে। আমরা কি দুর্নীতির কবর রচনা করতে পারবো না? আমরা কি দুর্নীতিকে বন্ধ করতে পারবো না? এই দেশে এরশাদ যখন ক্ষমতা দখল করেন তখনও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। এরপর 3 উদ্দিনের সরকার, মঈনুদ্দিন, ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, 3 উদ্দিনের সরকারও কিন্তু দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিলেন। কোন সরকারে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারেননি। পার্থক্য বর্তমান সরকারের আমলের সাথে অন্য অতীতের সরকার গুলার সাথে দুটি জায়গায় তফাৎ আছে। একটি হলো দুর্নীতির বিস্তার, আর একটি হলো দুর্নীতির প্রতিরোধ। প্রতিরোধের বিষয়ে আসার আগে আমি বিস্তারের কথা যদি বলি, অতীতের সরকারগুলোর সময় কিংবা অতীত সময়গুলোয় স্বাধীনতার পর থেকে দুর্নীতি করেছে মূলত ক্ষমতাশালী রাজনৈতিক ব্যক্তিরা এবং বারবার জেলে গিয়েছিল তারা। আমরা খুব বেশি দিন আগের কথা নয়, এরশাদের আমলে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদের দুর্নীতির দায়ে সাজা হয়েছিল মার্শাল কোর্টে। কর্নেল ইলিয়াসের বিচারে ওনার সাজা হয়েছিল। কিছুদিন পরে মওদুদ আহমেদ যখন মন্ত্রী হিসাবে এরশাদের মন্ত্রিসভায় শপথ নেন, ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে কর্নেল ইলিয়াস উপস্থিত ছিলেন। দুর্নীতিকে কিভাবে মানে আমাদের শাসক গোষ্ঠী বারবার লালিত পালন করেছেন, আমি তার একটা নমুনা বলছি। বর্তমান সরকারের আমলে দুর্নীতির শাখা প্রশাখা তৃণমূল পর্যায়ে চলে গেছে। আমরা দেখি 80-র দশকে সুলতান মোহাম্মদ মনসুর ভাই বলি, মোস্তাক ভাই বলি, আমি ছাত্র নেতাদের কথা বলি, অসীম দা বলি, মুস্তাফিজুর রহমান বাবুল ভাই বলি, হাবিব ভাই বলি, জহিরুদ্দিন স্বপন ভাই বলি, বাদশাহ ভাই বলি, মোস্তফা ফারুক ভাই বলি, ফিরোজ কবির ভাই বলি, আমাদের চাকসু বিপি নাজিম ভাই বলি, আজিম ভাই বলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম ভাই বলি। আমি যদি ওনাদের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরশাদ বিরোধী আন্দোলনের সময় আমরা যখন চট্টগ্রাম থেকে আসতাম, মধুর ক্যান্টিনে বসে যখন চা সিঙ্গারা খেতাম, এর বিল কিন্তু কয়েকজনে মিলি দেওয়া হতো। কোন নেতার পকেটে ওইটুকু টাকা দেওয়ার মতো বিল ছিল না।
আজকে একটা মফস্বল শহরের জেলা ছাত্র নেতাও 2000 কোটি টাকা বিদেশে পাচার করেন। আমরা এই 2000 কোটি টাকা বিদেশে পাচার করার সাথে সাথে সাবরিনার কথা বলা হলো, তারপরে শাহেদের কথা বলা হলো। শাহেদ সাবরিনারা এমন নয় যে সবাই রাত্রে ঘুমিয়ে গেল, ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখলো সে অনেক টাকার মালিক হয়ে গেছে, ড্রাইভার মালিকের মতো 24টা ফ্ল্যাট, 3টা বাড়ি, নগদ 100 কোটি টাকার মালিক। এটা তো আলাদিনের সেরাক দিয়েও সম্ভব না। এটা একদিনে হয়নি, দাফে দাফে হয়েছে। যারা আমরা শুধুমাত্র দুর্নীতির বিষ, আমরা ফলটা দেখেছি কিন্তু বিষ বৃক্ষটা দেখিনি। আমাদের বিষ বৃক্ষ দুর্নীতির ফল দিচ্ছে, সে ফলকে আমরা পেড়ে নিচ্ছি, কেটে ফেলতেছি, মাটিতে পুঁতে ফেলতেছি, কিন্তু বিষ বৃক্ষ থেকে যাচ্ছে। এই বৃক্ষটাকে কখনো আমরা উপড়ে ফেলতে পারিনি। হ্যাঁ, বর্তমান সরকারের কিছু দিক আছে। 2009 সালে যখন বর্তমান, আমার যেটা সত্য এটা সত্য বলতে হবে, সাদাকে সাদা কালোকে কালো বলতে হবে। 2009 সালে যখন বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করেন, তখন কিন্তু দুর্নীতি প্রতিরোধের জন্য উনি কিছু ব্যবস্থা নিয়েছিলেন। যেমন 2009 সালে তথ্য অধিকার আইন। এই আইন কিন্তু তথ্য জানার মতো যে কোনো সেক্টরে মন্ত্রণালয়ের তথ্য জানার অধিকার দিয়ে মূলত দুর্নীতিকে রোখার একটা ব্যবস্থা করা হয়েছিল। এর বাইরেও বর্তমান সরকার সরকারি চাকরিজীবীদের দুর্নীতি রোধের জন্য ওনাদের বেতন দ্বিগুণ, কোথাও কোথাও 3 গুণও হয়েছে, এবং সরকারি বেসরকারি অফিসগুলোকে ডিজিটাল করা হচ্ছে, যাতে করে ডিজিটাল করার কারণে টেবিলে টেবিলে যে দুর্নীতি ঘুষ সেটা রোধ করা যায়। এর বাহিরে আমরা সবাই জানি মাননীয় প্রধানমন্ত্রী নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্নীতির মনিটরিং করতেছেন এবং দুর্নীতির ব্যাপারে উনি জিরো টলারেন্স, এটা সত্য। এবং অতীতের সরকারগুলো যেমন দুর্নীতির বিচার করেননি, শেখ হাসিনা সরকার দুর্নীতির বিচার কিছু কিছু ক্ষেত্রে করেছেন। যেমন বিএনপি আমলে আমরা দুর্নীতির কথা যেটা ছিল, বর্তমান সরকারের আমলে দুর্নীতির মধ্যে বড় দুর্নীতি ছিল হলমার্ক, ডেস্টিনি, ট্রেনের নিয়োগ নিয়ে যেটা হয়েছিল সুরঞ্জিত বাবুকে নিয়ে। তারপরে এই দুর্নীতিগুলোর মধ্যে ট্রেনের দুর্নীতির বিচার কিন্তু এখনো হয়নি। হলমার্ক এবং ডেস্টিনির কিছু বিচার হয়েছে। আমরা সম্রাটের কথা বলি, আমরা শাহেদের কথা বলি, ডিকে শামীমের কথা বলি, ওনারা জেলখানায় আছেন। ওনাদের জেলখানার প্রক্রিয়াটা মনে হচ্ছে যে নিরাপত্তা হেফাজতে আছেন নাকি জেলখানায় আছেন, এইটা সাধারণ মানুষের বোঝা মুশকিল হয়ে গেছে। এত কিছু, এত প্রোটেকশন, এত দুর্নীতি বিরোধী মনিটরিং এর পরেও বাংলাদেশে 2019 সালে টিআইবির একটি রিপোর্ট যদি আমি বলি, সেখানে বলা হচ্ছে বাংলাদেশে মোট 18টি সেবা সহায়তা প্রতিষ্ঠান আছে। এই 18টি সেবা সহায়তা প্রতিষ্ঠানের সেবা গ্রহীতা যারা, তাদের মধ্যে 64.6% দুর্নীতির শিকার। এত সরকারের দুর্নীতি নিয়ন্ত্রণে এত কিছুর পরেও এই যখন অবস্থা, তখন জন্মনে পালিশ, জন্মনে ভাই আমরা কোথায় আছি? খিচুড়ি রান্না শিক্ষার জন্য আমাদেরকে 40 কোটি টাকা খরচ করতে হয়। এটার জন্য তোপখানা রোড থেকে সরকারি সচিবালয় থেকে সরকারি কর্মচারীদের আমাদের কোর্ট বিল্ডিং অর্থাৎ কোর্ট কাছারির সামনে গড়োয়া রেস্টুরেন্টে গেলেই তো খিচুড়ি রান্না শেখা যায়। এটার জন্য কোটি কোটি টাকা খরচ করি, বিদেশে যেতে হয় না। এটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে। এবং আমরা বলি স্বাস্থ্য খাতের দুর্নীতির কথা যদি বলি, স্বাস্থ্য খাতে শুধুমাত্র কিট কেলেঙ্কারি, 612 টাকার কিট 300 টাকায় বিক্রি করা হয়েছে, এটা আমরা জানি। শুধু তাই নয়, সার্টিফিকেট কেলেঙ্কারি, এটাও তো দুর্নীতি। এটা কি দুর্নীতি নয়? এখন দুর্নীতি কথা যদি বলতে যাই, দুদক কি স্বাধীন? দুদক আগে যেমন সরকারি অফিসে গিয়ে ফাঁদ পেতে অপরাধীকে শনাক্ত করে অপরাধীকে গ্রেফতার করা হতো, এখন কি হচ্ছে? এখন 2018 সালে যে আইন করা হয়েছে, সরকারি কর্মচারীদের ফৌজদারি মামলায় গ্রেফতার করতে হলে সরকারের পারমিশন লাগবে। তার মানে দুদকের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। দুদক কিন্তু স্বাধীনভাবে আর আগের মতো করে কাজ করতে পারতেছে না। ফলে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মধ্যে, কালকে আপনারা আমরা জানি দুদকের এক সচিব উনি বলেছেন যে স্বাস্থ্যের চাকরিজীবীদের, স্বাস্থ্যে চাকরি করে এমন কোটিপতির সংখ্যা দেশে 10 জন, এবং
এরা সবাই তৃতীয় শ্রেণীর কর্মচারী। ৪৫ জনের তালিকা আছে যেটা তদন্তনাধীন, শুধু সচিব এবং পরিচালক পর্যায়ের। এই যদি হয় দেশের অবস্থা, সাধারণ মানুষ যাবে কই? দুর্নীতি কারা করতেছে? জি, ধন্যবাদ। আমার চা শ্রমিকের যে ভাই ২০০০ টাকা বেতন পায়, তিনি কিন্তু দুর্নীতি করতেছেন না। যেই গ্রাম পুলিশ ৭০০০ টাকা বেতন পায়, তিনি দুর্নীতি করতেছেন না। একজন বাস শ্রমিক দুর্নীতি করতেছেন না। একজন পরিবহন শ্রমিক দুর্নীতি করতেছেন না। একজন বিক্রয় কর্মী কিংবা বিপণন কর্মী দুর্নীতি করতেছেন না। একজন দিনমজুর দুর্নীতি করতেছেন না। আমার যে ভাই বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, তিনি কিন্তু দুর্নীতি করতেছেন না। সাধারণ খেটে খাওয়া মানুষ যারা ট্যাক্স দিচ্ছে, তারা দুর্নীতি করতেছে না। তাদের ট্যাক্সের পয়সাগুলো নিয়ে যারা কোটি কোটি টাকা পাচার করে দিচ্ছে, এবং সাধারণ লোক টাকার যোগান দিচ্ছে, রেমিটেন্স দিচ্ছে, আর অসাধারণ লোকগুলাই কিন্তু দিনের পর দিন দুর্নীতি করতেছে। এই দুর্নীতির বিস্তার রোধ করার জন্য সবাইকে সচেতন হতে হবে। জি, ধন্যবাদ। আমি সরকারের আপনার দায়িত্ব সবার আগে, জি, নাজিব সরকারের ভাই, দায়িত্ব বটেই। জি জি বলেন। জি, ধন্যবাদ। আমি এই পর্যায়ে আপনাকে থামাতে চাচ্ছি একটু। আপনি আমি আবার আমার কাছে আসবো। আহ, ধন্যবাদ জনাব নাজিব আকবর। এই পর্যায়ে আমি যেতে চাই শেখ জাহাঙ্গীর আলম। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি দীর্ঘদিন থেকে, একদম ছাত্র অবস্থা থেকে আপনি দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামে, বর্তমান সরকারের, শাসক দলের, সরকারের রাজনৈতিক সংগঠন কৃষক দলের আপনি একদম শীর্ষ পর্যায়ের একজন নেতা। তো আপনি মাইকটা আনমিউট করেন। জি, আপনি এই যে সরকারের যে দুর্নীতি দমনের ক্ষেত্রে সরকারের যে ভূমিকা, আপনি একজন সরকারি দলের লোক হিসেবে বা নেতা হিসেবে আপনি কত সন্তুষ্ট কিনা, এবং সন্তুষ্ট হলে কিভাবে, কি কারণে আপনি সন্তুষ্ট, আমাদেরকে বলবেন। ধন্যবাদ আলমগীর ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি সবসময় আমাদের সমসাময়িক সমস্যাগুলি নিয়ে আপনি আমাদেরকে স্মরণ করেন। আজকেও একটা খুব ভালো সাবজেক্ট নিয়ে আপনি আমাদেরকে স্মরণ করেছেন, সেই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শ্যামল বাংলা টিভিতে আমাদেরকে যাদেরকে আমন্ত্রণ করেছেন, আমি সবার পক্ষ থেকে আবার আপনাকে ধন্যবাদ জানাই। আমি আজকে যারা উপস্থিত রয়েছেন তার মধ্যে আমার অত্যন্ত প্রিয় মানুষ আমাদের মিতা আপা আছেন, এমপি এবং মহিলা যুবলীগের সহসভাপতি। আমরা একটু আগে আমাদের নজিব আকবর ভাইয়ের বক্তব্য শুনলাম, খুব ভালো বলেছেন, চমৎকার বলেছেন। আসলে বিষয়টা উনি যে চিন্তা ভাবনা করেছেন এটা এরকমই হতে হবে। উপস্থিত আমার অত্যন্ত প্রিয় দীর্ঘদিনের সাথী, আমার কৃষক লীগের যিনি শ্রম মেধা দিয়ে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, আজকে সারা বাংলাদেশে কৃষক লীগকে প্রতিষ্ঠা করার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান, আমাদের বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের বিশ্বনাথ বিটু ভাই আমার সাথে আছেন। একটু জোরে বলবেন আপনি, একটু জাহাঙ্গীর ভাই, একটু জোরে, একটু আওয়াজটা কম হচ্ছে। আচ্ছা, বিটু ভাই আমার সাথে আছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। আসলে বিষয়টা এইরকম ভাবে যদি আমরা দেখি, বাংলাদেশের মানুষের আজকের যে স্বপ্ন, এই স্বপ্নটা কিন্তু তৈরি হয়েছে অনেক আগে। যে স্বপ্নটা দেখেছিলেন এককভাবে জাতির জনক বঙ্গবন্ধু মুজিব। বঙ্গবন্ধু মুজিবের এটা জন্মশতবার্ষিকী। আমি প্রথমেই তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং 15ই আগস্টে বঙ্গবন্ধুর সাথে বঙ্গবন্ধু পরিবারে যাদের হত্যা করা হয়েছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আজকে এইটুকুই বলতে চাই, বঙ্গবন্ধু দীর্ঘ 23 বছর আন্দোলন সংগ্রাম করে আমাদেরকে একটি মুক্তিযুদ্ধে তিনি আমাদেরকে প্রস্তুত করেছিলেন। আমরা সেই সময় একটা রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা কিন্তু সেই দিন 30 লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে আমরা কিন্তু স্বাধীনতা অর্জন করেছিলাম। বঙ্গবন্ধুর মূল যে স্বপ্ন, সেই স্বপ্ন ছিল এদেশে তৃণমূল পর্যায়ের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যারা আছে তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটাকে সুনিশ্চিতকরণ, এই বিষয়টার জন্য কিন্তু বঙ্গবন্ধু কাজ করেছিলেন। তো আমাদের জাতির অত্যন্ত দুর্ভাগ্য যে বঙ্গবন্ধুর 3.5 বছর শাসনামলে
বঙ্গবন্ধু যখন একটি যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা ছিল না, কোনো টেক্সটাইল ছিল না, বিদ্যুৎ ছিল না, কোনো বস্ত্রকল ছিল না, এমন একটি শূন্য অবস্থা থেকে বঙ্গবন্ধু আমাদের জাতিটাকে কিন্তু সেই দিন কিন্তু গড়ে তুলেছিলেন। তো পরবর্তীতে বঙ্গবন্ধুকে আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে কিছু দেশি চক্রান্তকারীরা বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করেছে। পরবর্তীতে দীর্ঘ 21 বছর আমরা কিন্তু আমাদের ক্ষমতার বাহিরে ছিলাম। আমাদের নেতাকর্মীরা, হাজার হাজার নেতাকর্মীরা তাদের মামলা মাথায় নিয়ে আপনার দিন কাটাতে হতো। আমাদের অনেক নেতাকর্মীকে প্রকাশ্য হত্যা করা হয়েছে। বিচারের প্রহসন ছিল, কোনো বিচার ছিল না। আপনি জানেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসার পরে এই দেশের আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, এখানে আমাদের সুসন্তানদেরকে হত্যা করা হয়েছে। অনেক অনেক সৈন্যদেরকে সেদিন হত্যা করা হয়েছিল। আজকে আপনি দেখেন একজন মেজর, একজন লেফটেন্যান্ট, এই ধরনের একজন অফিসার তৈরি করতে শুধু মেধাই দরকার হয় না, আর্থিক বিষয়টাও থাকে। তো সেই দিন কিন্তু তারা কিন্তু এই ক্ষতিগুলো রাষ্ট্রের করেছে। তারপরেও জাতির এই একেবারে দুঃসময়ে আমরা কি দেখলাম, জননেত্রী শেখ হাসিনা আসলেন, তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরলেন এবং দীর্ঘদিন তিনি আন্দোলন সংগ্রাম করার ফলে তিনি স্বৈরাচার সরকারকে হটিয়ে তিনি একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলেন। এই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে গিয়ে জননেত্রী শেখ হাসিনা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তাকে 21শে আগস্ট হত্যারও ষড়যন্ত্র করা হয়েছে। এরকম একবার না, 17 বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা করা হয়েছিল এবং আজও পর্যন্ত তাকে হত্যার জন্য কিন্তু আপনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই স্বাধীনতা বিরোধী যারা তারা। তো দুর্নীতি যে বিষয়টা আছে সেটা সমাজের, আমি মনে করি যে প্রতিরোধ করতে হবে। কিছু সংখ্যক রাজনৈতিক নেতা যারা নামে রাজনীতি করে তাদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। কিছু সংখ্যক আমলা যারা, এই যে আপনি মনে করেন ড্রাইভার মালিকের কথা বললেন, এই মালিকের মতো এরকম একজন মালিক না, এরকম বিভিন্ন ডিপার্টমেন্টে হাজার হাজার লোক কিন্তু আছে। তো এইবার যখন আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু তার প্রথম সত্যই ছিল যে তিনি জিরো টলারেন্সে নিয়ে আসবেন দুর্নীতিকে, এবং তিনি কিন্তু সেই লক্ষ্যে তিনি কিন্তু কাজ করে যাচ্ছেন। আমার বিশ্বাস দুর্নীতি হচ্ছে ঠিক আছে, কিন্তু দুর্নীতির কিন্তু বিচার হচ্ছে। বিচার কিন্তু আমরা কিন্তু কাউকে কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিন্তু ছাড় দিচ্ছে না। আমি বিশ্বাস করি যে বর্তমান যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা যদি চলমান থাকে এবং নেত্রী যেইভাবে দৃঢ়ভাবে তিনি এই বিষয়টার উপরে গুরুত্ব দিয়েছেন, আমি বিশ্বাস করি যে দুর্নীতিও থাকবে না, কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। টেক টাইম, সেই জন্য সময় লাগবে। আপনি দেখেন ইউরোপ বা আমেরিকা বা ল্যাটিন আমেরিকার দেশগুলোতে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো কিন্তু 100-200 বছর লাগছে। এটা কিন্তু স্বাধীনতার পর হয়ে যায় নাই, টেক টাইম, সময় লাগছে। তা আমরা মাত্র 50 বছরের কাছাকাছি সময়ে স্বাধীনতা পেয়েছি। তার মধ্যে অনেক ষড়যন্ত্র আছে, ঠিক মতো কাজ করা যায় না এই সমস্ত ষড়যন্ত্রকারীদের জন্য। তা আমার বিশ্বাস যে আজকে যারা ক্ষমতার অপব্যবহার করে দলের নাম ভাঙিয়ে, আজকে আমার প্রিয় নেতা ওবায়দুল কাদের সাহেবের কথাই বলতে হয়, যারা হাইব্রিড হিসাবে আওয়ামী লীগ করছে তৃণমূল পর্যায় থেকে উচ্চ পর্যায় পর্যন্ত, প্রথমেই আমি আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করব, ত্যাগী নেতাদের খুঁজে বের করুন এবং যারা হাইব্রিড তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। যারা প্রতিটি আন্দোলন সংগ্রামে ছিল, দলের জন্য, আপনার জন্য, বঙ্গবন্ধুর জন্য যারা রক্ত দিতে প্রস্তুত, তাদেরকে কিন্তু আমাদেরকে ফ্রন্ট লাইনে নিয়ে আসতে হবে। যদি আমরা সেটা পারি, তাহলেই কিন্তু ইনশাল্লাহ আমরা এই দুর্নীতি প্রতিরোধ করতে পারবো। তবে আর একটা কথা বলি, সেটা হলো যে দেখেন, এর আগে কিন্তু পাঁচবার কিন্তু বাংলাদেশ দুর্নীতিতে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু আল্লাহর রহমত আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু সেই দুর্নামটাকে ঘুচিয়ে ফেলেছি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ এই জায়গাটা আমরা আরো কাভার করব। আমার বিশ্বাস
যে কিছু সংখ্যক সুবিধাবাদী লোকের জন্য এত বড় প্রোগ্রাম নষ্ট হতে পারে না, বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই ব্যাহত হতে পারে না। নেত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব, একটি উন্নত জাতি হিসেবে আমরা সারা বিশ্বে প্রতিষ্ঠিত হব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। আমি আশাবাদী মানুষ। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আলম। আমরাও আপনার সাথে সাথে আমরাও আশাবাদী হতে চাই যে আমাদের স্বাধীনতার আজকে 50 বছর হয়ে গেল। শেখ জাহাঙ্গীর আলম ভাই বলছেন যে এটা কম সময়। আসলে কি কম সময়? আমাদের থেকেও পরে স্বাধীনতা অর্জন করে এবং তারা আমাদের থেকে দুর্নীতিতেও এবং উন্নয়নেও অনেক দূরে গিয়েছে, এরকম উদাহরণ অনেক রয়েছে। জনাব কৃষিবিদ আমাকে, আমি আপনার কাছে জানতে চাই, আপনিও শাসক দলের যে বর্তমান ক্ষমতা পরিচালনা করছে সেই দলের সাথে যুক্ত, এবং আপনি ছাত্র রাজনীতি সময় সফল একজন ছাত্র নেতা ছিলেন, এবং কৃষক দলেও আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে দল গঠনের। তো আপনি একজন সংগঠক হিসেবে আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করার জন্য আপনাদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছি, সরকারের যে দুর্নীতি বিরোধী যে ভূমিকা, এই ভূমিকায় আপনি কি কি মনে করেন যে এই ভূমিকাটা যথাযথ হচ্ছে কিনা? এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে জাহাঙ্গীর আলম ভাই বলছেন যে 50 বছর কম সময়, আরো সময় লাগবে আমাদের এই দুর্নীতি থেকে মুক্ত হওয়ার। জি, ধন্যবাদ। বলুন বিশ্বনাথ সরকার পিটু, আপনি আপনার মতামত বলুন। ধন্যবাদ শ্যামল বাংলা টিভির সকল দর্শককে জানাচ্ছি সালাম, অভিনন্দন। এবং আজকের যে পরিচালক সঞ্চালক খন্দকার আলমগীর ভাই উপস্থিত আছেন, আমাদের ইমপি আপা, মিতে আপা, এবং আমার বড় ভাই জাহাঙ্গীর আলম, শেখ জাহাঙ্গীর আলম ভাই, এবং নাজির আকবর ভাই, আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই টক শোতে উপস্থিত হওয়ার জন্য, এবং দর্শকদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আলোচ্য বিষয় হলো বর্তমান দুর্নীতি বিষয়। আমার আপা, শ্রদ্ধেয় আপা, মিতে আপা বলে দিয়েছেন দুর্নীতির উৎসটা কোথা থেকে কি হয়ে আসলো। আপনারা জানেন যে এর আগের সরকারগুলো যে ক্ষমতায় ছিল, তারা দুর্নীতি হয়েছে, তার রাষ্ট্রীয় হয়ে দুর্নীতি হয়েছে। বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে ওই এতিমদের টাকা আত্মসাৎ করার জন্য তার দুর্নীতি মামলার সাজা হয়েছে। তার সন্তান, সুযোগ্য সন্তান তারেক জিয়ার, সেই তারেক জিয়ারও দুর্নীতির, রাষ্ট্রপ্রধানের ছেলে দুর্নীতি করেছে, সেটাও সাজা হয়েছে। এবং আপনি জানেন এর আগে এই দুর্নীতির যে আকরা হাওয়া ভবন, এই বাংলাদেশেই হয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকায়। আজকে প্রশ্ন করছেন যে তাহলে আপনাদের এই সময় হলমার্ক, ডেস্টিনি, প্রশ্ন করতে পারেন শায়েদ, বাংলাদেশে এই সরকারের আমলেই সকল দুর্নীতির বিচার হয়েছে, বিচার চলছে, এবং শায়েদের মতো প্রভাবশালী দুর্নীতিবাজকে সরকার গ্রেপ্তার করেছে, তার বিচার হচ্ছে। এবং আপনারা জানেন যে এই সরকারে কিছুক্ষণ আগে শুনলাম যে মালিক যে আজকে কোটি কোটি টাকার মালিক দুর্নীতি করেছে, সেই মালিকেরও বিচার হবে, এবং সব বিচার সে তার টাকার উৎস কোথায় সেটাও সম্ভব হবে। সবাইকে বলা উচিত, সবাই জানেন যে এই দেশটাকে স্বাধীন করেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, যখন ওনাকে নির্মম ভাবে হত্যা করা হয়, তখন সবাই জানতো যে জাতির জনকের অসংখ্য টাকা পয়সা আছে বা এই আছে, এবং যারা ষড়যন্ত্রকারীরা তারা বলেছিলেন। কিন্তু যখন জাতির জনকের যে ব্যাংক অ্যাকাউন্ট দেখা যায়, তার মাত্র 556 টাকা জমা ছিল। তা তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা 1981 সালে দেশে আসার পর তাকে কিভাবে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, সে মন শক্ত করে এদেশের যে মানুষটি এদেশ স্বাধীন করেছে তাকে নির্মমভাবে হত্যা করেছে, তার হত্যার বিচার হবে না। উনি শক্ত মনে দেশের মানুষকে সঙ্গে নিয়ে সেই নির্লস পরিশ্রম, সেই আন্দোলন করে আজকে জাতির জনকের হত্যার বিচার হয়েছে। আজকে এদেশের মানুষ, আজকে 18 কোটি মানুষের কথা চিন্তা ভাবনা করে আজকে দেশের কেউ বলতে হবে না যে বাংলাদেশ আজকে গরিব। বাংলাদেশ আজকে যেখানে আজকে মাথাপিছু আয় প্রায় $1900, আজকে বিদ্যুৎ বলেন, কৃষি ক্ষেত্রে আমি একজন কৃষক নেতা হিসেবে বলতে চাই, কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে। এবং এই যে করোনা ভাইরাস, যেখানে সারা বিশ্ব তছনছ হয়ে গেছে, পার্শ্ববর্তী দেশ ভারতে
প্রতিদিন 1,000-এর বেশি লোক মারা যাচ্ছে এবং প্রতিদিন প্রায় 98,000 লোক করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সেখানে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন স্বাস্থ্য খাতে। আজকে স্বাস্থ্য খাতে অনিয়ম হয়েছে স্বীকার করি আমি, কিন্তু সেই অনিয়ম যারা করেছে তারা কেউ কিন্তু পার পাবে না, পার পায়নি। প্রত্যেককে শেখ হাসিনার জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, কৃষক রত্ন শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যে যারাই দুর্নীতি করুক না কেন, দুর্নীতি করে কেউ পার পাবে না এবং পার পায়নি কেউ। এবং তার সুযোগ্য নেতৃত্বে আজকে করোনা ভাইরাসের সারা যেখানে বিশ্ব তছনছ হয়েছে, আমেরিকার মতো দেশ, উন্নত ইউরোপের মতো দেশ, সেগুলো আজকে তছনছ হয়েছে, সেখানে আমার জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্বে আজকে করোনা আমাদের নিয়ন্ত্রণে। আজকে এই করোনার মধ্যেও কিন্তু বলতে পারবেন না যে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে, তা না। উনি নির্দেশ দিয়েছেন যাদের 1 খণ্ড জমি আছে প্রত্যেককে বলেছেন যে জমি চাষ করতে হবে এবং এই কৃষককে, যাতে কৃষকরা কোনো প্রকার যেন অসুবিধা না পড়ে সেজন্য প্রায় এই বাজেটে 22,000 কোটি টাকা উনি প্রণোদনা দিয়েছেন। মাত্র 4% সুদে প্রায় 5,000 কোটি টাকা উনি সঠিক সময় কাজে লেগেছেন, যার ফলে আজকে এত কিছু হওয়ার পরেও আজকে বাংলাদেশ কৃষক লীগ কৃষকের সঙ্গে থেকে ধান কেটে দিয়েছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন এবং বাংলাদেশ আওয়ামী লীগ আজকে কৃষকের সঙ্গে ধান কেটে দিয়ে সঠিক সময় আজকে ধান কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে, যার ফলে বাংলাদেশে খাদ্যের অভাব হওয়ার কোনোই প্রশ্ন আসে না। বাংলাদেশের বংশ খাদ্য উদ্বৃত্ত। আজকে পেঁয়াজের কথা অনেকে বলেছেন যে পেঁয়াজের দামটা হটকে বেড়ে গেছে। দেখেন পেঁয়াজের কিন্তু এটা সিন্ডিকেট, কিছু মানে কিছু সবসময় ছিল, আগেও ছিল, এখনো ছিল, কিছু মানে অসাধু ব্যবসায়ী এই সুযোগটা ফায়দা নেওয়ার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সুযোগ্য রাষ্ট্রপ্রধান তার নির্দেশে সুযোগ্য বাণিজ্য মন্ত্রী সেই নিয়ন্ত্রণ আজকে পেঁয়াজ আমদানি করে আজকে সেটা নিয়ন্ত্রণ নিয়ে আসছে। সবসময় ছিল দুর্নীতিবাজরা, সবসময় ছিল। এবং আবারও বলি আমি, প্রত্যেক দুর্নীতিবাজদের কোনো দল নাই। যারাই দুর্নীতি করে তারা এটা কোনো দলের যদি সত্য সহায় থাকে, সেখানে প্রশ্ন আছে যে কতটুকু বাংলাদেশ সরকার প্রশ্রয় দিচ্ছে, কতটুকু বাংলাদেশের আওয়ামী লীগ প্রশ্রয় দিচ্ছে। আমি আবারও বলছি যে আমাদের নেত্রী, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলে দিয়েছেন যে দুর্নীতিবাজদের বাংলাদেশ আওয়ামী লীগের স্থান নাই, সহযোগী সংগঠনের স্থান নাই, এই সরকারও পৃষ্ঠপোষকতা করে না। তার প্রমাণ আপনারা দেখেছেন যে ডেস্টিনি তো আগেও তো ছিল, হলমার্ক ছিল, সে হলমার্কের তো বিচার হয়নি। আগেও তো ছিল শাহেদ ছিল, সে সময় তো শাহেদকে ধরা হয়নি। এই শাহেদের অরিজিন কোথায়? বিএনপি করতো। আমরা এই মিতা পাওয়ানি বলে দিয়েছেন, বিএনপি করতো, বিএনপি থেকে এসে আওয়ামী লীগে এসে সে স্থান পেয়েছে, ভাবছিল যে আওয়ামী লীগ করলে হয়তো মনে হয় তার কোনো বিচার হবে না। দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী এই যে কে শামীম এবং সম্রাট থেকে শুরু করে যারাই দুর্নীতি করেছে কেন, মাননীয় প্রধানমন্ত্রী দেখেন এই কে যুবলীগ করেছে, কে আওয়ামী লীগ করেছে, কে কৃষক লীগ করেছে, কে ছাত্রলীগ করেছে, স্থান নাই, সঙ্গে সঙ্গে উনি ব্যবস্থা নিয়েছেন। এবারে একে দেখেছে আমাদের রব্বানি, আমাদের এই যে মাঝখানে একটু দুর্নীতি সব ছিল, সঙ্গে সঙ্গে নেত্রী ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে বাদ দিয়েছেন। এইরকম দুর্নীতি বিএনপির আমলে ছাত্র দলের নেতৃবৃন্দ করেছিল, কিন্তু সেখানে খালেদা জিয়া এই ধরনের প্রমাণ দেখাতে পারেননি। সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে প্রমাণটা রেখেছেন। অর্থাৎ আমি আবারও বলি, এই দেশটার মালিক জনগণ, জনগণের নেত্রী হলো শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। ইনি এই দেশটিকে যে জায়গায় নিয়ে গেছেন, যদি আল্লাহ রহমতে আর 10টি বছর মাননীয় প্রধানমন্ত্রী যদি সুযোগ পান দেশ পরিচালনা করা, তাহলে এই দেশ হবে বিভিন্ন ইউরোপের চেয়ে ভালো দেশ হবে। তখন এই বাংলাদেশের মানুষ ইউরোপে যাবে না, ইউরোপ থেকে বাংলাদেশের মানুষ আসবে, এখানে কাজ করার জন্য আসবে, সেই লক্ষ্যে যাচ্ছে বাংলাদেশ। আমি মনে করি আজকে এই যে আপনারা যে এই শ্যামল বাংলা টিভির দর্শক ভাইদেরকে বলতে চাই, যেহেতু শেখ হাসিনার নেতৃত্বে আছে বাংলাদেশ, এই দেশে কোনো দুর্নীতির স্থান হবে না। এই আমার নাজির ভাই, আমাদের এই আকবর ভাই, নাজিব আকবর ভাই বলেছেন যে দুর্নীতি সব সরকার সময় ছিল। প্রশ্নটা হলো সবসময় সরকার ছিল, সরকার প্রধান কতটুকু প্রশ্রয় দিচ্ছে দুর্নীতিকে সেটা দেখতে হবে। এই সরকারের আমলে একটা প্রমাণ দেন দুর্নীতি করে সরকারের ভেতরে বা বাহিরে কেউ ছাড় পেয়েছে কিনা, যে ঠিক আছে সরকারি দল, এই সরকারি দল বা এই মন্ত্রী মিনিস্টার এমপি যাই হোক না কেন, শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে প্রশ্রয় দিয়েছে কিনা প্রমাণ দেখান। এখানে প্রশ্ন আসতে পারে যে তারেক জিয়ার যুবরাজ বলা হতো, জি ভাই বলেন। এই আমলে আপনার শেখ হাসিনার, আমি একটু বলি, শেখ হাসিনার সন্তান, সুযোগ্য সন্তান
আপনি জানেন যে সজীব ওয়াদের জয় প্রখ্যাত, সে একজন প্রকৌশলী, প্রখ্যাত একজন বিজ্ঞানী, তার বাবা ছিল বিজ্ঞানী, তার সন্তান বিজ্ঞানী, সে এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান, তারেক জিয়ার মতো, খালেদা জিয়ার সন্তানের মতো নয়। সে তার মেধা খাটিয়ে এই দেশকে শেখ হাসিনার পাশে রেখে এদেশের জনগণকে সহযোগিতা করছেন, এবং যার ফলে আজকে আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট আর কেউ উড়াতে পারছি। আজকে দেখেন পৃথিবীর অনেক দেশেই আছে, মাত্র 57টি দেশ এই এই মানে গৌরবের সম্মানিত হয়েছে, তার মানে বাংলাদেশ একটি গরিব কান্ট্রি হল, বাংলাদেশ একটি সম্মানিত হয়েছে। তাই সেই জন্য আমি বলতে চাই যে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা যেহেতু দুর্নীতি প্রশ্রয় দেয় না, এখানে দুর্নীতি করে কেউ পার পাবে আমার মনে হয় না। ধন্যবাদ সবাইকে। আপনাকে অশেষ ধন্যবাদ বিশ্বনাথ সরকার। বিটু ভাই, জনাব আদিবাঞ্জু মিতাপা, আপনি শুনতে পাচ্ছেন? আপনার কাছে কিছু প্রশ্ন ছিল, দর্শক শ্রোতাদের প্রশ্ন। শাহেদের কি বিচার হয়েছে? দর্শক আরো প্রশ্ন করেছেন আপনার কাছে, দুর্নীতির অপরাধে সম্রাট গ্রেপ্তার হয়েছে, উনি খুবই রাজার হালতে পিজি হসপিটালে রয়েছেন। তো এই বিষয়গুলি দুর্নীতিকে আরো প্রশ্রয় দিচ্ছে কিনা এইসব কারণ? আদিবাঞ্জন মিতা দর্শকের প্রশ্ন করেছে আপনার কাছে। ধন্যবাদ আলমগীর ভাই। আসলে প্রশ্নের ক্ষেত্রে প্রশ্ন সবার আগে বলতে, আসলে দুর্নীতির সৃষ্টিটা তো আসলে জিয়া রহমানের আমল থেকে মেনলি, কারণ বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু যখন এই জাতির জনক বঙ্গবন্ধু বাংলার ক্ষমতায়, এইটি একটু বলতে হবে, না না একটু আনতে হবে, একটু আসতে হবে ওখান থেকে, ওখানে একটু আসতে হবে, পয়েন্ট আছে। তো তখন উনি যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেই দেশটাকে উনি কিন্তু তৈরি করছিলেন, উনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে কিভাবে রাস্তা হবে, উনি লন্ডনের রাস্তার সঙ্গে দেখে এসে বলেছে এইভাবে রাস্তা সব করছিলেন। আজকে উনি দুর্নীতিবাজ নাই বলে আজকে উনি অকালে মৃত্যুবরণ করেছেন। উনি যে দুর্নীতিবাজ হতেন ওনাকে মারত না। আজকে উনি চোর বাটপাট দুর্নীতিবাজ না, যার জন্য উনি দেশের জন্য মঙ্গল করতে গেছেন, উনি একটা সৎ মানুষ ছিলেন, যার জন্য যারা দুর্নীতিবাজ, এই যে মোস্তাক, তবে জিয়া রহমান, সবাই যৌথভাবে আজকে বঙ্গবন্ধু সপরিবারকে খুন করেছে। এটা হচ্ছে সর্ব বড় পয়েন্ট, এটা কিন্তু মানতে হবে। ওরা দুর্নীতিবাজ না বলেই আজকে বঙ্গবন্ধু কিন্তু আমাদের মাঝে থেকে মানে চলে গেছে, মানে মেরে ফেলা হয়েছে। এই মোস্তাকরা দুর্নীতি করতে পারছিল না, ওনার মতো সরকার থাকলে। জিয়া রহমান ইয়াতেও মনে করেন দুর্নীতি করে আগাতে পারছে না, তারা যোগ সাজ হয়ে কিন্তু এটা করছে। এটা হচ্ছে একটা পয়েন্ট। আর দ্বিতীয় কথা, এই সেপ্টেম্বর মাসে আসলে আমাদের একটা সবচেয়ে ভালো একটা মাস সেপ্টেম্বর মাস। এই সেপ্টেম্বর মাসে আমাদের জাতির পিতা সুযোগ শেখ হাসিনার কিন্তু জন্মদিন। এই মাসে 28 সেপ্টেম্বরে ওনার জন্মদিন, এবং সেই জন্য আমরা সবাই ওনার দীর্ঘায়ু কামনা করি, কারণ এই দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, অগ্রিম শুভেচ্ছা। দীর্ঘায়ু কামনা করি, কারণ ওনার মতো সৎ যোগ্য মানুষ নিষ্ঠাবান থাকলে এই দেশে দুর্নীতি অচিরেই দুর্নীতি চলে যাবে, থাকবে না। এটা দুর্নীতির মূল শিকড় উৎপাদন করতে আসলে সময় লাগছে। অবশ্যই উনি একটা পর একটা ধরছেন, এটা থাকবে না, এটা আশাবাদী আমরা। এবং আমরা মনে করি এই দেশটা খুব সুন্দর একটা দেশে পরিণত করবেন উনি, এবং ওনাকে আমাদের এই বাংলাদেশের জন্য ওনাকে আরো মনে করেন 20 বছর ওনাকে দরকার, কারণ ওনার মতো মানুষ যদি থাকে একসময় এই মালয়েশিয়ার মতো দেশ উন্নত দেশ হয়ে যাবে, আমাদের দেশের লোক আর কেউ বাইরে যাবেন, এটা একটা। আর গত বিএনপির আমলে আমরা দেখেছি, আমার নিজের দেখা, জননেত্রী শেখ হাসিনা নিজেও গেছিলেন, হৃদরোগ হাসপাতালে ভর্তি ছিলেন। আমাদের চট্টগ্রাম রওজানের একজন চেয়ারম্যান, তার 2টা পা কোপে কেটে ফেলা হয়েছিল, একদম নাই, পা দুটাই নাই করেছিল। এই ধরনের অনেক শত শত উদাহরণ আছে, যেটা বিএনপির আমলে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর যে বর্বরচিত হামলা হয়েছিল, সেগুলা আসলে দুঃখজনক। মানে এগুলো আসলে মনে করলে খুব কষ্ট লাগে, কারণ সেগুলো তো আমাদের ভাইদেরকে এইভাবে মেরে ফেলেছে। তারা নেতা ছিল, তাদের সামান্য মানে তারা নেতৃত্ব দিতে পারে, তাদেরকে অকালেই তাদের কারো হাত পা চলে গেছে, কেউ জানে মারা গেছেন, এগুলা আছে। এবং আমরাও জেলের আসামি হয়েছি, আমাদের ছোট ছোট বাচ্চা রেখে আমরা অনেকবার কারাবরণ করেছি। তো এটা হচ্ছে বিএনপির আমলের দৃষ্টান্ত। এবং বিএনপির আমলের সবচেয়ে বড় দুর্নীতি একটা ছিল কি, খাম্বা দুর্নীতি। বিদ্যুতের আপনারা দেখেছেন যে বিদ্যুতের যে খাম্বা, ওই খাম্বাগুলা অনেক কোটি কোটি শত কোটি টাকা দিয়ে করে সেই খাম্বাগুলো সব বিক্রি করে খেয়েছিল। এটার কোনো ট্রেস পাওয়া যায়নি, ওই খাম্বার কোনো বিচারও হয়নি। এটা যে জয়ন্তী শেখ হাসিনা থাকতেন উনি তখনই বিচার করতেন। এটা একটা। এবং ভবনে বসে যত ধরনের দুর্নীতি সম্পূর্ণ পরিচালনা করা হতো, যার জন্য কোনো দুর্নীতিবাজদের দর্শকের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তর দিতেন মিতা আপা।
আচ্ছা, সেই প্রশ্নে যাচ্ছি। শেষ করতে তো হবে আমাদের এটা একটা প্রোগ্রামে। বিরাট আচ্ছা। এক দেড় আর মিনিট। আর শাহিদের কথা বলছেন, তো শাহিদের তো বিচার বিচার চলছে, বিচার দিন আছে, ওটা তো বিচার মাফ হয়নি, ওটা তো চলছে, একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আছে। এটা যখন বিচার রায় হবে অবশ্যই জানতে পারবেন কি সাজা হচ্ছে। রায় তো এখনো শেষ হয়নি, এই বিচার তো শুরু হয়েছে এবং চলছে। আর সম্রাট সম্রাট তো অসুস্থ, আমি যতটুকু জানি সে অসুস্থ মানুষ। সে অনেক খারাপ অবস্থায় ছিল অনেক আগে। আমার তার সাথে খুব ভালো একটা ঘনিষ্ঠতাও নাই, পরিচয় খুব কম, যার জন্য তার সম্বন্ধে খুব বেশি একটা আমি জানি না। কিন্তু যতটুকু জানি উনি খুব অসুস্থ মানুষ। তাকে হয়তো বঙ্গবন্ধু হাসপাতালে রাখা হয়েছে এবং এই আলিশানে আছে। আমি মনে করি না এটা এটা একটা মানে নিছক বলতে হয়। বলছে যে সম্রাটকে, যেহেতু আমাদের যুবলীগ করতেন উনি উনি যুবলীগ ভাই ছিলেন, যার জন্য ওটা ওনাকে মানে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ধরনের প্রকাকাণ্ড চালানো হচ্ছে। এটা জি আসলে ধন্যবাদ। কোনো সত্যি কথা না, এটা একটা মিথ্যা কথা। তো জি যাই হোক, ধন্যবাদ। আমি আবারও জাস্ট একটা বলি, আপনারা জেনে রাখবেন, জয়ন্তী শেখ হাসিনা কাউকে মাফ করেনি, করবেন না। এবং জয়ন্তী শেখ হাসিনার মতো মানুষ যদি থাকে কঠোরহস্তে, দুর্নীতি কিন্তু চলে যাবে। এটা দুর্নীতি ধরতে তো সময় লাগছে। জয়ন্তী শেখ হাসিনা একা চাইলে তো হবে না, আশেপাশে সবাইকে চাইতে হবে, প্রশাসন থেকে আর পুলিশ থেকে সবাই যদি সহযোগিতা করে অবশ্যই দেখবেন এই দুর্নীতি চলে যাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি অশেষ ধন্যবাদ যারা মাননীয় সংসদ সদস্য দিব্যাঞ্জন মিতা আপা। বিটু ভাই একটা প্রশ্ন করেছেন, বিটু ভাইয়ের পিছনে অনেক লোকজন। আসলে উনি যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, ওনার নির্বাচনী এলাকার জনগণের সাথে দেখা করতে গেছেন, উনি আমাদের সাথে কমিটমেন্ট দিয়েছেন বিদায় ওখানে থেকেও উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। দর্শকরা প্রশ্ন করেছিল, সেই উত্তরটা দিয়ে নিলাম। আমি এ পর্যায়ে নাজিব আকবর ভাই আপনার কাছে যেতে চাই। এটা আমাদের এই এপিসোডে আপনি এইবারে শেষ, আমরা আবার ফিরে আসতে পারবো না আপনার কাছে। আপনি ওনারা মানে যে তিনজন অতিথি রয়েছেন সরকার দলের সাথে, ওনারা রাজনীতির সাথে যুক্ত। তো ওনারা বলছেন যে সবকিছু নিয়ন্ত্রণের করার চেষ্টা করছেন, যেমনটা আপনিও শুনছিলেন, যে এবং এটা দমন করা হবে। এটা আমরা কি আশাবাদী হতে পারি কিনা, জনাব নাজিব আকবর? ধন্যবাদ আলমগীর ভাই। এখানে কিছু কথা এসেছে। জাহাঙ্গীর ভাই বলেছিলেন কিছু সংখ্যক লোক দুর্নীতি করে, তাদেরকে চিহ্নিত করতে হবে। নেত্রী ব্যবস্থা নিচ্ছেন, হাইব্রিডরা এসব করছে। বিটু ভাই বলেছেন সিন্ডিকেট আগেও ছিল, এখনো আছে, দুর্নীতিবাজদের কোনো দল নেই, আওয়ামী লীগের দুর্নীতিবাজদের স্থান নেই, এটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের সফলতার কথা বলেছেন। আমি এখান থেকেই শুরু করি। আমি যদি বলি, আমি একটা নমুনা বলি, যেমন আমি এটা বলবো না কখনো বিএনপি আমলে বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, এটা একবারও আমি বলবো না, বলতে চাইও না। আমি এটাও বলতে চাই না যে বাংলাদেশে 2018 সালে একটা আইন হয়েছে, সব দুর্নীতি কিন্তু কোথায় যাচ্ছে, কিভাবে হচ্ছে, জাস্ট নমুনা দিচ্ছি। 2018 সালে আইন অনুযায়ী ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ক্ষতিপূরণ বাবদ বাজার মূল্যের 3 গুণ দেওয়া হয়, 3 গুণ পর্যন্ত দেওয়া যায়। এই ভূমি অধিগ্রহণের টাকা আনতে গিয়ে ডিসি অফিসে যে পরিমাণ টাকা দিতে হয়, সেটাকে দুর্নীতি নয়। তার মানে হলো সরকারি টাকা আনার জন্য সরকারি লোককে সরকারি টাকা দিতে হয়, অর্থাৎ ওখান থেকে কেটে রাখা হয়। যে ছেলেটি 5 লক্ষ টাকা খরচ করে মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র আউট করে ডাক্তার হয়েছে, সেটা কি দুর্নীতি দিয়ে দুর্নীতি শুরু করে সে তার জীবন শুরু করেনি? অবশ্যই করেছে। দুর্নীতিবাজদের কোনো দল নেই, একদম সত্য কথা নয়, পুরোপুরি অসত্য কথা। দুর্নীতিবাজদের দল একটাই, সবসময় সরকারি দল। সরকারি দল ছাড়া ওদের আর থাকার কোনো জায়গা নেই। যদি আমি বিটু ভাইয়ের কথা সত্য বলে ধরেও নি, ওরা সবসময় সরকারি দল করে, ওরা দল পরিবর্তন করে না, ওরা নীতিতে অটল। দুর্নীতিবাজরা ওদের আশ্রয় প্রশ্রয় সবকিছু সরকারি দলে থাকে। তাহলে যারা সরকারি দলে ক্ষমতাসীন থাকেন তারা কি দেখেন না, শুরুটা যদি হয় দুর্নীতির মাধ্যমে। আইনসভা একটি দেশের সর্বোচ্চ সভা, আইনসভার সদস্য যারা হন, আমি বাংলাদেশের সংসদ সদস্যদের কথা বলছি, যেখানে 147 জন সংসদ সদস্য আগের দিনেরই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে যান, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, বিনা ভোটে, সেটা কি দুর্নীতি নয়? এইভাবে দুর্নীতি করে মনোনয়ন পত্র দাখিলের ক্ষেত্রে যারা 30 লক্ষ টাকা হলফনামায় উল্লেখ করেন, পরবর্তীতে দেখা যাচ্ছে তারা 30 কোটি টাকার মালিক,
সেটা কি দুর্নীতি নয়? এই দুর্নীতি রোধ করবে কে? অবস্থাটা অত্যন্ত বেদনার সাথে বলতে হচ্ছে, উপরে আল্লাহ, নিচে মাননীয় প্রধানমন্ত্রী, এর বাইরে মনে হয় যেন আর কোনো ইনস্টিটিউশন নাই। সমস্ত ইনস্টিটিউশন গুলা দুর্বল হয়ে গেছে শুধুমাত্র সুশাসনের অভাবে। সুশাসন যদি না থাকে, দুর্নীতি প্রশ্রয় পাবে, দুর্নীতি আশ্রয়ে বেড়ে উঠবে। হাইব্রিডের কথা বলি, এটা করেছে কে? হাইব্রিড। এটা করেছে কে? হাইব্রিড। এটা কে করেছে? উনি বিএনপি জামায়াতের লোক। তাহলে আওয়ামী লীগের লোকেরা কই গেল? এক যুগের শাসন, এরশাদ 9 বছর শাসন করেছিল সর্বোচ্চ। এরপরে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। এক যুগের শাসন আমলে সবসময় হাইব্রিড যা করে হাইব্রিড। আওয়ামী লীগের তৃণমূলের সেই কর্মীরা কই গেল? আওয়ামী লীগের সেই ত্যাগী নেতারা আজ কোথায়? যদি সবকিছু হাইব্রিডটা করে, যখনই কোনো ঘটনা ঘটবে, নেগেটিভ কিছু হবে, এটা হাইব্রিডটা করছে। তাহলে আমরা কোথায় আছি? আমরা কি হাইব্রিডদেরকে চিনি না? যেই ড্রাইভার মালিকের কথা বলি, তার যে 24টা ফ্ল্যাট, 3টা বাড়ি, 100 কোটি টাকা নগদ, এটা কি একদিনে হয়েছে? তার ইনকাম সোর্স কি? সে তো ড্রাইভার। তার ইনকাম কি? নিশ্চয় সে কন্ট্রাক্ট করছে, কন্ট্রাক্টের একটা পার্সেন্টেজ নিছে। সে মালিক যদি টোটাল কন্ট্রাক্টের 5% নেয়, 5% যদি তার ফ্ল্যাট, বাড়ি এবং নগদ টাকা মিলে 200 কোটি টাকা হয়, তাহলে 5% যদি 200 কোটি টাকা হয়, যিনি তার বস, ঊর্ধ্বতন ব্যক্তি, তার সেই হিসাবে 400 কোটি টাকা, 4000 কোটি টাকা, বাকি 95%। 4000 কোটি টাকা যদি তার বসের হয়, তার বসের কত? তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কত? এইভাবে টাকাগুলা চলে যাচ্ছে। স্বাস্থ্য খাতে আমাদেরকে আমাদেরকে অস্বাস্থ্য কুস্বাস্থ্যের মধ্যে ঠেলে দিয়ে সবাই স্বাস্থ্যবান হয়ে যাচ্ছেন দুর্নীতি করে করে, আর আমরা কিছুই করতে পারতেছি না। আমি বুঝি একটা, জি, দুর্নীতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার জিরো টলারেন্স, এটা শেষ ঠিক করুন। আছে, কিন্তু বঙ্গবন্ধু কন্যা একাই কি সবকিছু করবে? এটার জন্য দরকার সামাজিক জাগরণ। সবাইকে সামাজিক ভাবে এগিয়ে আসতে হবে। দুর্নীতিবাজদের বয়কট করতে হবে। দুর্নীতিবাজদের সাথে আত্মীয়তা হবে না, ওদের সাথে কোনো সম্পর্ক হবে না, ওদেরকে সামাজিক ভাবে বয়কট করা শুরু করতে হবে। আমরা জানি কে দুর্নীতি করতেছে, কিন্তু দুর্নীতিবাজদের ভয় ফেলে চলবে না। আমি আমার দলের পক্ষ থেকে এবং জনগণের কাছে উদাত্ত আহ্বান জানাই, আর ঘরে বসে থাকার সময় নয়। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ যদি আমরা গড়ে না তুলি সরকারের একার পক্ষে, কখনো দুর্নীতিবাজদের এই 16 কোটি জনতার দেশের দুর্নীতিবাজদের রোকা সম্ভব নয়। দুর্নীতির বিষ বৃক্ষকে উপড়ে ফেলে দিতে হবে, তবেই দুর্নীতি জি, রোকা সম্ভব। সবাইকে ধন্যবাদ। জি, অশেষ ধন্যবাদ জনাব নাজিব আকবর আপনাকে। এ পর্যায়ে আমি আবার যাচ্ছি শেখ জাহাঙ্গীর আলম। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, আমরা শেষ পর্যায়ে প্রোগ্রামে, যে বঙ্গবন্ধু যে সোনার বাংলা গড়ার জন্য যে ধরনের দুর্নীতিমুক্ত সমাজ করার স্বপ্ন দেখেছিলেন, উনি হয়তো বঙ্গবন্ধু 3.5 বছর ক্ষমতায় থাকার পর ওনাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, হয়তো উনি সে স্বপ্ন পূরণ করতে পারেননি। কিন্তু মানুষ কিন্তু ভেবেছেন, জনগণ কিন্তু প্রত্যাশা করেছেন যে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই পথে, যে বঙ্গবন্ধুর দেখানো পথে হেঁটে দেশকে দুর্নীতিমুক্ত করবেন, সেটা কি উনি করতে পারছেন? শেখ জাহাঙ্গীর আলম, আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে এরকম একটু যে, জোরে বলবেন জাহাঙ্গীর ভাই, একটু হ্যাঁ, জোরে বলবেন। বিষয়টা হচ্ছে এরকম যে, জাতির জনক বঙ্গবন্ধু মুজিব এদেশের শোষিত বঞ্চিত তৃণমূলের কৃষক শ্রমিক মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। উনি এই বাঙালি জাতির জন্য এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। আজকে তার যে স্বপ্ন ছিল, আজকে পদ্মা সেতু তার সেই স্বপ্নের অন্যতম একটি বিষয় ছিল। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা তার একটি বিষয় ছিল। আজকে আপনার এই মেট্রো রেলের মতো রেল লাইন আজকে এই দেশে হবে, সেটাও তার পরিকল্পনার মধ্যে ছিল। আজকে ঢাকা চট্টগ্রামের সুপার হাইওয়ে, এটাও তার মধ্যে ছিল। আজকে ঢাকা ময়মনসিংহ সুপার হাইওয়ে, সেটাও তার মধ্যে ছিল। আজকে বিচার ব্যবস্থার কথায় যদি আসি, বঙ্গবন্ধুকে হত্যা করলো, তার পরিবার পরিজন সবাইকে হত্যা করলো, আর জিয়াউর রহমান ইন্ডিপেন্ডেন্ট বিল এনে এই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, তিনি ইন্ডিপেন্ডেন্ট বিল পাশ করালেন সংসদে। আজকে আপনি চিন্তা করতে পারেন যে সারা পৃথিবীতে এই ধরনের
আরেকটি মাত্র ঘটনা ঘটছে কিনা এইরকম যে কোনো হত্যাকাণ্ডের বিচার করা যাবে না, কিন্তু জিয়াউর রহমানের সেই সময় এই ঘটনাটি ঘটেছে। আজকে এই জিয়াউর রহমান এই দেশের যত রকম এই যে আপনি দুর্নীতি দেখতেছেন, অনিয়ম দেখতেছেন, আইন শৃঙ্খলার যে অবনতি দেখতেছেন, প্রত্যেকটা জায়গায় উনি এইগুলিকে টাচ করেছে এবং তার মাধ্যমে এইগুলি সৃষ্টি হয়েছে। আজকে তিনি যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন, আজকে কিন্তু পরবর্তীতে এত হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডগুলি কিন্তু হইতো না। কিন্তু তিনি সেটা না করে কি করছেন, তিনি নিজে ক্ষমতায় থাকার জন্য, সে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে আমাদের আর্মিটাকে একদম শেষ করে দিচ্ছে। সেনাবাহিনী থেকে শুরু করে বিমান বাহিনী থেকে শুরু করে সব জায়গায় তিনি আমাদের অফিসারদেরকে হত্যা করেছেন। আজকে ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই ষড়যন্ত্র থাকবে। কিন্তু আমার কথা হচ্ছে যে বঙ্গবন্ধুর যে লালিত স্বপ্ন, সেই স্বপ্ন আজকে জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে ইনশাল্লাহ স্বপ্ন পূরণে আমরা সচেষ্ট হয়েছি এবং বিশ্বের একটি উন্নত দেশ হিসেবে আজকে আমরা প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছি। আজকে আপনি দেখেন করোনায় সারা পৃথিবী আজকে যেখানে এত বিপর্যস্ত, আজকে ইউরোপ, ল্যাটিন আমেরিকা, আমেরিকার মতো দেশ, সবগুলো জায়গায় আজকে আপনি দেখেন তাদের ফরেন কারেন্সি কোথায় চলে গেছে, তাদের জিডিপি কোথায় চলে গেছে, একজনের 4-5 আপনার % মাইনাস হয়ে গেছে জিডিপি। আর সেখানে আমরা ইনশাল্লাহ আমাদের জিডিপি ছিল, টার্গেটটা ছিল 8.2, সেখানে আমরা মনে করেন আজকে হয়তো প্রায় 7-এর কাছাকাছি চলে আসছি। আজকে এই যে একটা সঠিক সিদ্ধান্ত নিলেন জননেত্রী শেখ হাসিনা, আজকে তার সেই সঠিক সিদ্ধান্তের কারণে আজকে 39 বিলিয়নের উপরে আজকে আমাদের ফরেন কারেন্সি বাংলাদেশ ব্যাংকে আজকে সুরক্ষিত আছে। তো উনি যদি ইনশাল্লাহ যদি আল্লাহ যদি তাকে হায়াত দারাজ করেন, আমি বিশ্বাস করি যে ওনার মাধ্যমে আমরা বাংলাদেশটাকে একটি উন্নতশীল জাতি হিসাবে এবং উন্নত দেশ হিসাবে আমরা ইনশাল্লাহ তার মাধ্যমে পাবো। আমি খুব আশাবাদী মানুষ। আমি দুর্নীতির একেবারে মূল থেকে আমি এটাকে উৎপাদন করতে চাই। সেই জন্য যত কিছুই হোক ত্যাগ আমাদেরকে করতে হবে। সে আমার ভাই, আমার বোন, আমার দলীয় লোক, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং আমার বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা সেই দৃঢ়তা নিয়েই আজকে কাজ করছেন। এবং আগে তো কখনো এই ধরনের দলীয় লোকদেরকে কখনো ধরা হয় নাই। আপনি দেখেছেন এরশাদ বলেন, জিয়া বলেন, তার পরবর্তী সরকারগুলি যারাই আসছে, এই জিনিসটা কিন্তু ছিল না। কিন্তু একমাত্র জননেত্রী শেখ হাসিনার সরকারই কিন্তু এটা সম্ভব হয়েছে। কাজেই আমি আশাবাদী মানুষ। আমি বিশ্বাস করি যে এই দুর্নীতি ইনশাল্লাহ কমে যাবে, দুর্নীতি থাকবে না, তো টেক টাইম, সময় লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই অনুষ্ঠান যারা দেখলেন, আমি শ্যামল বাংলা টেলিভিশনের পক্ষ থেকে দর্শকদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আমার ছোট ভাই বিটু এবং মিতা আপা, আমার ভাই পাঠান সাহেব, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সুন্দর বলেছেন এবং তাদেরকে আমি তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং সবশেষে আমি জননেত্রী শেখ হাসিনার আসন্ন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। আমরা এই পর্যায়ে যাচ্ছি কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদেরকে। আমিও একই ধরনের প্রশ্ন, আসলে এগুলি অনেক বড় লম্বা আলোচনা, আরো দীর্ঘ সময় ধরে কথা বলতে পারলে আমরা বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা, আমরা মোটা দাগে একটা আলোচনা করার চেষ্টা করেছি। প্রত্যেকটা বিষয় ধরে যদি আমরা কথা বলতে পারতাম, হয়তো অনেক কথা বলার ছিল আপনাদের কাছ থেকে, অনেক সুন্দর সুন্দর বিষয় আমরা জানতে পারতাম। তো আপনি শেষ করবেন, আপনি সবার শুনছিলেন। বিটু ভাই আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মিতা আপা 1 মিনিট বলে আমরা শেষ করে দিব। যদি আপনি 1 মিনিট বলতে চাইলে বলতে পারেন, বলে আমরা শেষ করে দিব প্রোগ্রাম, আমরা শেষ পর্যায়ে একদম। আলমগীর ভাই, হ্যাঁ জি, আমি বলতে চাই যে আমার একটু আকবর ভাইয়ের কথা নিয়ে বলতে চাই। সেটা হলো যে উনি বলছেন যে দুর্নীতি হচ্ছে, দুর্নীতি হয়তো তাহলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, সরকারের পক্ষে সম্ভব হতো না পদ্মা সেতুর মতো একটি গুরুত্বপূর্ণ সেতু যিনি অর্থায়নে। এই পদ্মা সেতু নিয়েও অনেকেই প্রশ্ন করেছিল যেখানে দুর্নীতি হয়েছে, পরে দেখা গেল যে তদন্ত করে দেখা গেল যে পদ্মা সেতু দুর্নীতি তো হয়ই নাই। এবং দুর্নীতি উত্থাপন হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তখন তৎকালীন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে বিদায় দিয়েছেন। এবং এই আপনি দেখেন যে বাংলাদেশে যে আজকে এই অবস্থাতেও সারা বিশ্বে কখনো কেউ বাংলাদেশের রিজার্ভ কোথায় ছিল, সেখানে $34 বিলিয়ন। বাংলাদেশে আজকে যদি বিদ্যুতের কথা বলেন, ঘরে ঘরে বিদ্যুৎ,
আজকে যদি আমরা জাহাঙ্গীর ভাই অলরেডি বলে দিয়েছেন যে বাংলাদেশের সকল ক্ষেত্রে যদি বলতে চাই 1 ঘন্টা লাগবে যে মানে যে বাংলাদেশের যে উন্নয়নের কথা যে বলি, শেখ হাসিনা দূরদর্শিতা দেশের কোথায় গিয়েছে। আমি যেটা বলি যে দুর্নীতি আসলে, যেটা আকবর ভাই একটা কথা বলেছেন, দুর্নীতিকে সবাইকে না বা বলতে হবে, একক পক্ষে সম্ভব না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা দেশ নিয়ে চিন্তা ভাবনা করেন, দেশের জনগণ নিয়ে চিন্তা করেন। সে মনে করেন তার পিতাই দেশটিকে স্বাধীন করেছেন। এই পরে আমরা নিচে হলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এভাবে বলেছেন। জি, এখন ঘটনাটা হলো যে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবেই চেষ্টা করছেন, তাকে সহযোগিতা করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। এবং আমি মনে করি যে সবাই যদি আমরা দুর্নীতিকে না জানাই, সর্বস্তরে মানুষ যদি আমরা দুর্নীতিকে যে প্রশ্রয় না দেই, তাহলে আমার মনে হয় এই দেশকে যে মাননীয় প্রধানমন্ত্রী স্বপ্ন দেখছেন, দুর্নীতিকে জিরো টলারেন্স, উনি বলছেন জিরো টলারেন্স, দুর্নীতিকে না বলে এই দেশটাকে এগিয়ে নিতে গেলে ওনাকে সহযোগিতা করতে হবে। ওনার পক্ষে একাই সম্ভব নয় এই দেশটাকে, জাতির জনকের স্বপ্ন যে সোনার বাংলা, অলরেডি যে জাতির জনকের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন দেশ এখন বাস্তবায়নের পথে। আমরা মনে করি জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। আমরা সবাই মিলে দুর্নীতিকে না বলে ওনাকে সহযোগিতা করি, তাহলে এই দেশ হবে বিশ্বের মধ্যে যে 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 এগিয়ে যাচ্ছে, বিশ্বের মধ্যে একটি যে ইতিহাস সৃষ্টি করবে, যে দেশ তলানি থেকে শুরু করে আজকে যে দেশ যে জায়গায় যাচ্ছে, সেটি হয়তো আমাদের মাইল ফলক হয়ে থাকবে। আমরা মনে করি আগামী দিনে 28শে সেপ্টেম্বর জাতির জনকের কন্যার জন্মদিন, আমরা যেন আল্লাহর কাছে যে সবাই প্রার্থনা করি, সৃষ্টি প্রার্থনা করি যাতে ওনার দীর্ঘায়ু হয়। এই জন্মদিনে যেন আমরা ওনাকে এই দেশের মানুষের কথা চিন্তা করে সবাই যেন প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে, যেন উনি আরো দীর্ঘায়ু হয়, এই দেশকে আরো সেবা করতে পারে, এই জনগণের যথা চিন্তা করে এই দেশকে এগিয়ে নিতে পারে। এটি আমার আজকের এই টক শোতে এই শ্যামল বাংলার সকল দর্শককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি দেখার জন্য। এবং আমি তাদের কাছে ঋণী বলবো যে আপনারা কষ্ট করে আমাদের মতো এই যে কম মূল্যবান মানুষের কথা শুনছেন। ধন্যবাদ সবাইকে, এবং বিশেষ করে আলমগীর ভাই, জাহাঙ্গীর ভাই, আমাদের এই যে নাজিব আকবর ভাই, এবং আমাদের মাননীয় সাংসদ মিতা আপা ছিলেন। এই ওনার উপস্থিতি এই টক শোটি আরো প্রাণবন্ত হয়েছে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। আপনার এলাকার জনগণ, আপনাকেও ধন্যবাদ এই কারণে, বিশেষ করে আপনি আপনার এলাকার লোকজনের সাথে হয়তো দেখা করতে গেছেন, সেই জায়গা থেকেও আমাদের সাথে আন্তরিকতা থাকার কারণে আপনি যুক্ত হয়েছেন। আমরা শ্যামল বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মাননীয় সংসদ সদস্য আজিবা আঞ্জুম মিতা, ধন্যবাদ জানাচ্ছি পিটিভির সিনিয়র মহাসচিব নাজিব আকবর, ধন্যবাদ জানাচ্ছি লীগের সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর আলম। আপনাদের 4 জন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সামনেও আমরা আপনাদের আলোচনা শুনবো সেই কথা রেখে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ, শুভরাত্রি।